আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে শপথ নিয়েছেন আরো 13 উপদেষ্টা। ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধীর বিচার হবে। অস্থির বাংলাদেশকে শান্ত করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ। প্রতিক্রিয়ায় জানালেন উপদেষ্টারা। নতুন সরকারকে সহায়তার আশ্বাস রাজনীতিকদের। অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে নতুন সরকার, প্রত্যাশা বিশিষ্টজনদের। বললেন, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়াও জোর দিতে হবে রাষ্ট্র সংস্কারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, জানালেন ম্যাথিউ মিলার। ডক্টর ইউনূসকে মোদির অভিনন্দন। বললেন, ঢাকার সঙ্গে একসাথে কাজ করতে চায় ভারত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের বিভিন্ন থানাসহ পুলিশি স্থাপনা। সেবা বন্ধ থাকায় দুর্ভোগে সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত সংস্কারের দাবি। এই পরিস্থিতি আমাদের কারো কাম্য না। আমরা সমাজে শান্তি শৃঙ্খলা সহ অবস্থান চাই। এটার নির্মাণ কাজ বা মেইনটেনেন্স বলতে যাকে বোঝায়, সে কাজগুলো খুব জরুরিভাবে প্রয়োজন। রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাত আতঙ্ক। রাতে পাড়া মহল্লায় পাহারায় অনেকের কেটেছে নির্ঘুম রাত। সেনাবাহিনীর অভিযানে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন আটক। গণ অভ্যুত্থানের বীর যোদ্ধা মুগ্ধ জীবন দিয়েছেন মানুষের জন্য। স্মৃতিতে বেঁচে থাকবে মানবতার ইতিহাস। মুগ্ধ আমার দিকে তাকিয়ে আছে, ওর চোখ খোলা, কপালের মাঝখানে গুলির যে চিহ্নটা সেটা আছে। মানুষ হয়ে মানুষকে সাহায্য করা, নিজেরা সভ্য হওয়া, এটাই যদি মানুষ আমাদের সবার মধ্যে আমরা করে নিতে পারি, সেটা হবে তার জন্য সবচেয়ে বড় সম্মান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বঙ্গভবনে শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 17 জনের উপদেষ্টা পরিষদে আছেন এনজিও কর্মী, আইনবিদ, কূটনৈতিক, মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ, চিকিৎসক, সামরিক কর্মকর্তা ও আলেম সমাজের প্রতিনিধি। বাকি 2 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বৃহস্পতিবার রাত 9:15টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হয় নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত এই নতুন সরকারের শপথ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের 3 দিনের মাথায় গঠিত হলো অন্তর্বর্তী সরকার। বঙ্গভবনের দরবার হলে শপথ নিতে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। রাত 8:30টার পর বঙ্গভবনে আসেন অন্তর্বর্তী সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। 9টার পর দরবার হলে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মুক্তিযুদ্ধের সকল শহীদ ও আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর শপথের আনুষ্ঠানিকতা। প্রথমেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। পাঠ করা হয় গোপনীয়তা শপথ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। 16 উপদেষ্টার মধ্যে 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ নেন 13 জন।
এর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে যে ১৩ জন শপথ নিলেন তারা হলেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, আইনজীবী এবং পরিবেশ আন্দোলন কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, ফরিদা আক্তার, নূরজাহান বেগম, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। চিকিৎসক বিধান রঞ্জন রায়, সাবেক কূটনীতিক সুপ্রদীপ চাকমা ও অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুকি আজম ঢাকার বাইরে থাকায় পরবর্তীতে শপথ নেবেন। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। অস্থির বাংলাদেশকে শান্ত করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ। শপথ গ্রহণ শেষে এমন প্রত্যয়ের কথাই জানান উপদেষ্টারা। বলেন, মুখে নয় প্রকৃত অর্থে সমাজ থেকে বৈষম্য দূর করতে একসাথে কাজ করবেন। প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের ক্ষিপ্রতাই হবে এই সরকারের প্রধান শক্তি। ছাত্র সমাজের সাথে যারা নৃশংসতা করেছে তাদের শাস্তি নিশ্চিত করার ঘোষণাও ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কণ্ঠে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ১৫ বছর বয়সী সরকারের পতন, এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া। বৃহস্পতিবার রাতে ছিল বঙ্গভবনে এর প্রথম আনুষ্ঠানিকতা। ও নিরাপত্তা বিধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন উপস্থিত ১৩ উপদেষ্টা। পরে তারা পাঠ করেন গোপনীয়তার শপথ। যুগান্তকারী এই শপথ অনুষ্ঠান দেখতে বঙ্গভবনে জড়ো হয়েছিলেন হাজারেরও বেশি অতিথি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। শপথ নেবার পর উপদেষ্টারা বলেন, শান্তির বাংলাদেশ গড়াই হবে তাদের প্রথম কাজ। একটি সত্যিকার অর্থে অর্থবহ গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাত্রা করবে, যেখানে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, মানবাধিকার নিশ্চিত হবে। সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটা জাতি আমরা হব, এখানে বিভেদ বৈষম্য আমরা কমাবো। মূল্য বৃদ্ধির কারণে এবং নানা কারণে মানুষের জীবন জীবিকার অসুবিধার কারণে আমরা চাইব যে আমরা যে কয়জন দায়িত্ব নিয়েছি সবাই একত্রে মিলে, এবং মিডিয়াকে বলছি আপনাদের সহায়তায় আমরা যেন এই কাজগুলো করতে পারি। দেশটা ভেঙে গেছে, দেশটা টুকরো টুকরো হয়ে গেছে, মানুষে মানুষে বিভাজন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা থেকে পুনর্নির্মাণ আমি যদি একজন সাধারণ নাগরিক হতাম তাহলেও আমাকে করতে হতো। এই আন্দোলনের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের অবদান কোনোভাবেই বৃথা যাবে না বলেও উল্লেখ করেন তারা। আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা, এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। জুলাইয়ে একটা ম্যাসাকার হয়েছে বাংলাদেশে, আমরা এই দায়িত্ব নেওয়াটা হচ্ছে রক্তের উপরে দাঁড়িয়ে দায়িত্বটাকে পালন করা। এটা জাস্টিস এনশিওর করাটা দরকার। যারা পারপিট্রেটার্স তাদের আইনের সামনে আনা দরকার, যারা ভিকটিম তাদের রেমেডির জন্য চেষ্টা করা দরকার। আমি জানি যে মোরাল লো হলে কি হয়, যিনি এই দায়িত্ব থাকবেন আশা করি তিনি চেষ্টা করবেন যে তাদের মনোবলটাকে যেন উঠিয়ে আনা হয়। যারা অন্যায় করেছে সেটা অন্যায়ের ব্যাপার, তারা শাস্তি পাবে। অভিজ্ঞদের কেতাবি কথার বাইরে শপথ অনুষ্ঠানে ছিল দেশের বুকে ইতিহাস তৈরি করা দুই তরুণ উপদেষ্টার প্রত্যয়। প্রতিজ্ঞা এবং কমিটমেন্টগুলো আমরা ছাত্র জনতাকে দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো পূরণ করা এই সরকারের মূল চ্যালেঞ্জ হবে, এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা মনে করি সারা দেশের সকল জনগণ ঠিক যেভাবে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই সরকারকে সফলভাবে তার প্রতিজ্ঞাগুলো পূরণ করতেও সহযোগিতা করবেন। বাংলাদেশের মানুষ একটা দীর্ঘ সময় ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, এবং মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই এই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। কিন্তু এই যে রাষ্ট্র কাঠামোটি রয়েছে, এই যে নির্বাচন কমিশনটি রয়েছে, এর আমূল পরিবর্তন ছাড়া কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব না। ঢাকায় না থাকায় পরবর্তীতে শপথ নেবেন সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকি আজম।
ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। শপথ নিয়েই এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনা হবে, নিশ্চিত করা হবে অপরাধীদের শাস্তি। সব প্রতিষ্ঠানের প্রত্যেককে নির্ভয়ে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিশ্বের বুকে ছাত্র জনতার ঐক্য নজির সৃষ্টি করেছে। রাতে বঙ্গভবনে শপথ নিয়েই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। বলেন, প্রচণ্ড নিষ্ঠুর স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে ক্ষমতা কুক্ষিগত করেছিল। সেই সব প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধের বিচার হবে। দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগের জন্য জাতিকে আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, অনন্য অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেক নাগরিকের সরকার। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গোটা বিশ্বই বলছে সাবাস বাংলাদেশ। ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টির আশা করেন তিনি। সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নিলেন বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী রাষ্ট্র গঠনে কিংবা দেশের শান্তি শৃঙ্খলা, অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনায় বেশ আন্তরিকতাও প্রকাশ করলেন তিনি। কিন্তু ঠিক কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালন করবে সেটি এখনই স্পষ্ট নয়। আগামীতে রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় রেখে কিংবা তাদেরকে আস্থায় এনে ডক্টর মোহাম্মদ ইউনূস সুখী, সমৃদ্ধ এবং নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, সেই প্রত্যাশায় সাধারণ মানুষ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাগত জানান তারা। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে নতুন নেতৃত্বে দেশ আবারও ঘুরে দাঁড়াবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা। গঠিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। রাতে বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান বিভিন্ন দলের নেতারা। মোটামুটি ভালো হয়েছে, তাদের সবকিছু নির্ভর করবে তাদের সাফল্যের উপরে। অতি দ্রুত নির্বাচন করতে হবে। তোমার যে প্রত্যাশা, বাংলাদেশের 18 কোটি মানুষের যে প্রত্যাশা, এটা আমারও প্রত্যাশা। চতুর্দিকে লুটপাট হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কোনো কন্ট্রোল নাই, পুলিশ ডিউটি করছে না, সিভিল বিউরোক্রেসিতে অসন্তোষ ইত্যাদি। এইটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করবার পরে তাদের প্রথম দায়িত্ব হবে দেশে এখন যে নৈরাজ্য চলছে অনতিবিলম্বে সেই নৈরাজ্য বন্ধ করা। অনেক বিশৃঙ্খলা চলছে, সেটা যদি ইউনূস সাহেব থামাতে পারেন তাহলে তার জন্য তার জীবনের একটা শ্রেষ্ঠ উপহার হবে। রাজনীতিবিদরা আশাবাদ ব্যক্ত করেন দেশের চলমান পরিস্থিতি কাটিয়ে নতুন নেতৃত্বে দেশ আবারও ঘুরে দাঁড়াবে। আমি আশা করি উনি আমাদের বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে।
আর তার সাথে যে ছাত্ররা জীবন দিয়ে গেল ওদের আমি মাগফিরাত কামনা করছি। আর যারা অসুস্থ তারা যাতে আল্লাহর কাছে দোয়া করব যাতে তারা খুব শীঘ্রই ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। সাংবিধানিক, রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার যাতে প্রত্যেকটি মানুষ সমানভাবে ভোগ করতে পারে, সকলের যাতে রাজনীতি, সমাজ, অর্থনীতিতে সমান অধিকারের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। মানুষের ইচ্ছা পূরণ হবে এবং আমরা সবাই যাতে সাহায্য করতে পারি এই সরকারকে। এখন এই সরকারকে আমাদের সবারই দায়িত্ব, সবাই মিলে এই সরকারের পাশে দাঁড়ানো এবং আমাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সামরিক, বেসামরিক কর্মকর্তা ও কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। সকলের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পুনরুদ্ধার হবে দেশের গণতন্ত্র। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র সুসংহত করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলছেন এই সরকারের প্রথম কাজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্র সংস্কারের উপরও জোর দিয়েছেন তারা। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষেও বিশিষ্টজনেরা। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংকটকালীন সময়ে শপথ নিল অন্তর্বর্তীকালীন সরকার, যাদের উপর রাষ্ট্র সংস্কারের দায়িত্ব বলে মনে করেন বিশিষ্টজনরা। গণতন্ত্রের পুনরুদ্ধার, সুশাসনের পুনরুদ্ধার এবং আমি বলবো ব্যক্তিগত সাংবাদিক হিসাবে স্বাধীন মুক্ত সাংবাদিকতার প্রত্যাবর্তন। আমি আশা করব এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তী সরকার তারা সাংবাদিকতার উপরে যেসব কালো আইন আছে তারা এগুলো সব উঠিয়ে দেয়। অন্তর্বর্তীকালীন সরকার যেটা হয়েছে এটা সবার কাছে গ্রহণযোগ্য। আমরা প্রধানমন্ত্রীর যে অসীম ক্ষমতা, এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার। এই জিনিসটা তাদেরকে করার জন্য যতটুকু সময় দেওয়ার দরকার তা আমি মনে করি সবাই, ছাত্র জনতা, রাজনীতিবিদ সবার ব্যবসা দেওয়া উচিত। নতুন সরকার নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য নিয়ন্ত্রণে আনা এবং লাইনচ্যুত অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করবে বলে মনে করেন সাবেক এফবিসিসিআই সভাপতি। অর্থনীতির অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলো ভেঙে পড়েছে, বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নাই। এই অর্থনীতিতে ডিসিপ্লিন ফিরিয়ে নিয়ে আনতে হবে। তার মতে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আমরা আশা করব প্রথমেই তারা আইন শৃঙ্খলা যেটা ভেঙে পড়েছে সেটাকে যত দ্রুত সম্ভব সেটাকে পুনর্বহাল করা, পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা। ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচারে বিশেষ কমিশন গঠনের উপরও গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শপথ গ্রহণ শেষে হঠাৎই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টায় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে ঢাকা মেডিকেলে যান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এ সময় সাম্প্রতিক সময়ের আন্দোলনে আহত রোগীদের সাথে দেখা করেন তিনি। ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। আহত রোগীদের সাথে কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের আশ্বস্ত করেন দ্রুত সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করার। এ সময় আহতদের দেখতে আসায় ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান তাদের স্বজনরা। ন্যায্য একটা দাবি আদায় করতে গিয়ে তোমরা আজকে আহত হইছো, নিহত হইছো। উনি স্যার খুব মর্মাহত হয়েছে, চোখ দিয়ে টলটল করে পানি পড়ছে ওনার। উনি কান্নায় কথা বলতে পারে নাই। উনি সব কিছু সুস্থভাবে সুন্দরভাবে করতে বলছে, আর এখানে যা আছে, যা ট্রিটমেন্টে খরচ হবে, যা কিছু যাবে সব ফ্রিতে সরকার বহন করবে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের বিভিন্ন থানাসহ পুলিশ স্থাপনা। বন্ধ রয়েছে সেবাও। ক্ষতিগ্রস্ত এসব স্থাপনা সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষও। আশা দ্রুত সময়ে চালু হবে থানার কার্যক্রম। মানিকগঞ্জের পাটুরিয়া নৌপুলিশ থানা দুর্বৃত্তদের সহিংসতায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পুড়ে ছাই গুরুত্বপূর্ণ সব নথিপত্র। শিবালয় থানা ও ট্রাফিক অফিস সহ পুলিশের আরও কিছু স্থাপনাতেও একই চিত্র।
সহিংসতার পর পেরিয়েছে কয়েকদিন, সবখানেই ধ্বংসের চিহ্ন। এসব স্থাপনা সংস্কারের মাধ্যমে থানার কার্যক্রম দ্রুত চালুর আহ্বান স্থানীয়দের। এই পরিস্থিতি আমাদের কারো কাম্য না। আমরা সমাজে শান্তি শৃঙ্খলা সহ অবস্থান চাই। এটার নির্মাণ কাজ বা মেইনটেনেন্স বলতে যাকে বোঝায় সে কাজগুলো খুব জরুরিভাবে প্রয়োজন এবং এলাকার স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং পুলিশ ভাই যারা আছেন ওনাদেরও স্বার্থে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুরো চত্বর জুড়েই পোড়া চিহ্ন, ধ্বংসযজ্ঞ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি দ্রুত মেরামত শেষে চালু হোক পুলিশি সেবা। আমাদের ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমরা আমাদের ছোট ছোট টিমে বিভক্ত করে আমরা নিরাপত্তার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে থাকব। সেই সাথে প্রশাসনের সহযোগিতাও আমরা কামনা করি। আমরা চাই অতি দ্রুত এনায়েতপুর থানায় পুলিশ নিয়োগ করে নিরাপত্তার বলয় তৈরি করা হোক। রংপুরেও ক্ষতিগ্রস্ত থানা ফাঁড়িগুলোর দরকার মেরামতের, পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে দায়িত্ব পালন করার দাবি জানিয়েছেন পুলিশ সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এসে যে নির্দেশনা দিবে আমরা সেভাবে আমরা আবার দায়িত্ব আমরা স্বাভাবিকভাবে আমরা দায়িত্ব পালন করতে চাই। সারা বাংলাদেশে যা পুলিশ যা করবে আমরা তাদের ফলো করব। স্বাধীনভাবে চলতে চাই, জনগণের সাথে মিলিতভাবে তাদের বন্ধু হিসেবে চলতে চাই। সবারই আশা দ্রুতই বদলাবে চিত্র, নিরাপদ হবে জীবনযাত্রা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। রাত যত গভীর হয় এই নগরে ডাকাতের আতঙ্ক ততই বাড়ে। এই আতঙ্ক যেন পিছু ছাড়ছেই না রাজধানীবাসীর। নির্ঘুম রাত কাটছে পাড়া মহল্লা পাহারায়, নানা বয়সের আর পেশার মানুষ এলাকার নিরাপত্তায় টহল দিচ্ছে রাতভর। শহর জুড়ে সেনাবাহিনীর উপস্থিতিও চোখে পড়ার মতোই। বিভিন্ন এলাকা থেকে ডাকাত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে সেনা সদস্যদের কাছে সোপর্দ করা হয়। ডাকাত ধরা পড়েছে, সেই আনন্দে আত্মহারা পুরো মহল্লা। বৃহস্পতিবার দিবাগত রাত 1টা কাঁঠাল বাগান এলাকায় এক ব্যক্তিকে সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী। জানা যায় সন্দেহভাজন ওই ব্যক্তির সাথে রয়েছে আরও 5 জন। পরে সবাইকে আটক করে রাখে ছাত্র জনতা। সেনাবাহিনীর সদস্যরা এলে তুলে দেওয়া হয় তাদের হাতে। ফ্রেন্ডরাও বললো, ফোন দিয়ে বললো, আমি এরিয়া থেকেও শুনতে পেলাম মানে অনেক জায়গায় নাকি এরকম মানে চার্জ করছিল আর কি, পরে ধরা পড়ে গিয়েছে। অ্যাম্বুলেন্স করে আসছিল, ওই জায়গায় আরও 6 জন ছিল, তো ওই জায়গায় ধরে সেফটিভাবে নিয়ে গেছি। মিরপুর, শনিরাখড়া, খিলগাঁও সহ নগরের বিভিন্ন এলাকা থেকে ডাকাত ধরার খবর পাওয়া যায়। আটক হওয়া এসব ব্যক্তিদের পিটুনি দিয়ে সোপর্দ করা হয় সেনা সদস্যদের কাছে। ডাকাত আতঙ্কে ঘুম হারাম প্রায় সব এলাকার মানুষের। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সতর্ক করা হয় সবাইকে। রাতভর মূল সড়ক আর গলির মুখে টহল দিচ্ছেন স্থানীয়রা। সেনাবাহিনীর কাছেও শিকার গেছে ওদের গ্যাং অনেক বড় গ্যাং। ওরা এটা নিয়ে এদিকে আসছিল টহল দিতে, যে এদিকের পরিস্থিতি কি, ওরা আক্রমণ করবো এদিকে, তো পারে নাই, পরে সেনাবাহিনী ওদের নিয়ে গেছে। পড়াশোনার জায়গায় তো পড়াশোনা, কারণ দেশটা তো আগে, দেশ এত কষ্ট করে আমরা এত কষ্ট করে স্বাধীন করলাম, সেটা যদি এখন ভালোভাবে করে না করতে পারি। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র এবং মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক এভাবে নিজের দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য আজকে আমাদেরকে এভাবে পাঠাইছেন মাদ্রাসা থেকে। ছাত্র জনতার তৈরি করা টহল চৌকিতে গাড়ি থামিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হচ্ছে। হাসি মুখে এ কাজে বেশ সহযোগিতাও করছেন গাড়ি চালক যাত্রীরা। দেশে যে অবস্থা শুনলাম নাকি ছিনতাইকারী বাড়ছে, ছিনতাইকারী করছে, এই জন্য চেক করতেছে, ভালো ছাত্ররা ভালো। নিরাপত্তার জন্যই, তেমন কোনো অসুবিধা দেখতেছি না। ওরা কি চেক করে আসলে? চেক করতেছে, ওইভাবে জিজ্ঞেস করে নাই যে কি জানতে চাইতেছে, মানে দেখতেছে কিছু আছে কিনা, অবৈধ কোনো মাল পাচার হচ্ছে কিনা তা দেখতেছি। ইভেন কি তারা কি মানে মাদক সেবন করে গাড়ি চালাচ্ছে কিনা সেটা দেখতেছি। শহর জুড়ে সেনাবাহিনীর টহল ছিল রাতভর। জরুরি প্রয়োজনে কেউ ফোন করলে সাড়াও মিলেছে যথাসম্ভব দ্রুততম সময়ে। তবে এমন অস্থির সময় কারোরই কাম্য নয়। নগরবাসীর অপেক্ষা কেবলই সুদিনের। তাজনুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত দেশটির চার্জ ডি অ্যাফেয়ার্স বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানেও যোগ দিয়েছে।
গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়েও আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। মিলার বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত তারা। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি, কারণ তারা বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে মাইক্রোব্লগ সাইট এক্সে এক পোস্টে শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেন মোদী। বলেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে একসাথে কাজ করবে ভারত ও বাংলাদেশ। দ্রুতই সবকিছু স্বাভাবিক হবে ব্যক্ত করেন এমন প্রত্যাশাও। বাংলাদেশের হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন পোস্টে। বৃহস্পতিবার বঙ্গভবনে স্থানীয় সময় রাত 9টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দিন নেই রাত নেই, পুরো সময় কর্মব্যস্ত রাজশাহীর শিক্ষার্থীরা শুধু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণই নয়, নানা প্রতিষ্ঠান থেকে লুট হওয়া মালামাল দিনভর খুঁজে তালিকা করে জমা দিচ্ছেন তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। সেই সঙ্গে রাত বাড়লে পাড়া মহল্লায় তারাই কাজ করছেন নিরাপত্তা বিধানে। তাদের সহায়তা করতে সানন্দে এগিয়ে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। ঠিক যেন আবহমান বাংলার গ্রামীণ সমাজে ফেরা, যেন সেই প্রত্যন্ত গ্রামে দুর্বৃত্তদের ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা দেয়ার শহুরে সংস্করণ। দেশের চলমান পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায় রাতের নিরাপত্তা নিশ্চিত করতে এভাবেই শিক্ষক, শিক্ষার্থী আর এলাকাবাসী জোট বেঁধেছেন। যেইভাবে নানা ধরনের লুট হচ্ছে এবং নানান অ্যাক্সিডেন্টের তৈরি হচ্ছে এই মুহূর্তে, এইটাকে আমরা সেভ করতে চাই। আমাদের তরুণ যুবকেরা তারা যেমন পাহারা দিচ্ছে, পাশাপাশি সকলকে সচেতন করা হোক বা আমরা সেই আহ্বান জানাচ্ছি। রক্ষা তো চাইলেও সবাই মিলে করতে পারবো না, কিন্তু চেষ্টা করছি আমরা, কারণ এর পাশাপাশি আমাদের সেনাবাহিনীরা হেল্প করছেন। রাতভর নিরাপত্তা টহল দিয়ে আবার ঠিক সকাল 9টা থেকে শিক্ষার্থীরা দাঁড়িয়ে পড়ছেন রাস্তায়। দিন গড়িয়ে সন্ধ্যা নেমেছে, সন্ধ্যা গড়িয়ে রাত নামতে চলেছে। সারাদিনের ক্লান্তি শেষে কর্মব্যস্ত মানুষ ফিরছে তাদের ঘরে, আর ঠিক সেই সময়ও ক্লান্তিহীন শিক্ষার্থীরা। তারা রাস্তায় দাঁড়িয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য। সকাল থেকে আসি, রাত অবধি থাকি, এনজয় করি, ভালোবাসার তাগিদে করতেছি। এইরকম ভালোবাসা কখনো পাই নাই, যে যার মতো পাচ্ছে আপ্যায়ন করতেছে। কয়েকজন আছে মানছে, কেউ কেউ মানছে না, থাকবেই তো এরকম ভালো খারাপ। নবীনদের এই অফুরান প্রাণশক্তি যেমন বিস্মিত করেছে, তেমনি আশাবাদী করে তুলেছে নাগরিকদের। কোনো গাড়ি আমি রং সাইডেও যদি কেউ ঢুকাইতে চাই অবশ্যই ঢুকতে দিচ্ছে না। স্টুডেন্টরা অবশ্যই নিয়ম নীতি মেনে চলছে। হয়তোবা আমরাই নিয়ম মেনে চলতেছি, আগে মানতাম না, অথবা তারাই হয়তোবা কোনো ভালো একটা দিক নির্দেশনা দিতে পারছে। গত কয়েকদিনে নগরীর বিভিন্ন স্থাপনা থেকে লুট করে না জিনিসপত্র ফেলাতেও ব্যস্ত শিক্ষার্থীদের একাধিক দল। সারাদিন শহর ঘুরে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে সেগুলো ফেরত দেওয়া হচ্ছে অভাবনীয় শৃঙ্খলার সঙ্গে। আমরা এলাকায় এলাকায় মাইকিং করে দিচ্ছি যে আপনাদের মালামালগুলো অন্তত মসজিদে অথবা আপনাদের নির্দিষ্ট জায়গায় জমা করেন। সিটির মধ্যে যেখানে মাল পাচ্ছি আর কি, সবগুলো আর কি সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা লিখছি, সবগুলোকে আমরা নির্দিষ্ট একটা নাম্বার ট্যাগ দিচ্ছি। আসবাবপত্র, আলমারি টালমারি, চেয়ার টেয়ার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো করেছি। উপরেও আছে পিসি টিসি, বহু কিছু এখন উদ্ধার হয়েছে আল্লাহর রহমতে। শিক্ষার্থীদের প্রত্যাশা, যার যার দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই তারা আগামীতে তাদের স্বপ্নের রাষ্ট্র গড়তে অবদান রেখে যাবেন। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। প্রত্যন্ত বাথুয়া গ্রাম আলোকিত করে জন্ম নেয়া প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। নোবেল জয়ের পর আরেকবার আনন্দে উচ্ছ্বসিত চট্টগ্রামের মানুষ। বিশ্বজুড়ে অনন্য উচ্চতায় আসীনেই ব্যক্তিত্বের শৈশব, কৈশোর, তারুণ্যের স্মৃতি বিজড়িত হাটহাজারের প্রত্যন্ত জনপদ। শহরের পৈতৃক বাড়িটিও অনেক ঘটনার সাক্ষী। সেই জোবরা গ্রামও এখন বিখ্যাত, যেখান থেকে শুরু গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম। চট্টগ্রাম শহরের উপকণ্ঠে হাটহাজারী এই উপজেলার বাথুয়া গ্রামে বনেদি পরিবারে জন্ম। এখানেই বেড়ে ওঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রত্যন্ত এই জনপদে কেটেছে শৈশব, যেখানে জড়িত তার বহু স্মৃতি।
আমরা অনেক খুশি, আমাদের গ্রামবাসী এবং সমস্ত পৃথিবী ওনার দিকেই তাকাই রয়েছে। উনি আবার টাকা পয়সার দিকে কোনো রূপ নেই, বাড়ি করবে না, একটা বাড়ি করা নাই। আমাদের দেশকে সুন্দরভাবে চালান, এটাই আমাদের প্রাপ্য, আর কিছু প্রাপ্য নেই। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এবং চট্টগ্রাম কলেজে পড়ার সময় প্রফেসর ইউনূস পরিবারের সাথে থাকতেন বক্সিরহাট এলাকায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পিএইচডি করেন। কিছুদিন শিক্ষকতার পর দারিদ্র্য বিমোচন গবেষণার লক্ষ্যে 1974 সালে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প তেভাগা খামার প্রতিষ্ঠা, 1986 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণ বিতরণের ঐতিহাসিক যাত্রা শুরু এই হাটাজারিরই জোবরা গ্রাম থেকে। প্রথমবার বাংলাদেশের একমাত্র ব্যক্তি হিসেবে নোবেল জয়, দ্বিতীয়বার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর আনন্দে ভাসছেন পুরো এলাকার মানুষ। যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছেন বলে উনি সে আস্থাটা ছাত্রদের উপর আছে বলে উনি দায়িত্বটা গ্রহণ করেছেন। এখন যে সমস্যা আছে ওই সমস্যা যাতে উনি সুন্দর করে সমাধান দিতে পারে, আবার নতুন করে অর্থনৈতিক অবস্থা শান্তিতে ফিরে আসবে। 7 ভাই 2 বোনের মধ্যে প্রফেসর ডক্টর ইউনূস দ্বিতীয়। মারা গেছেন 4 জন, 2 জন থাকেন ঢাকায়, বাকি 2 জন থাকেন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে অনেক পুরনো এই বাড়িতে। চট্টগ্রাম এলে প্রফেসর ইউনূসও এই বাড়িতে থাকেন। আমরা ভাবতাম যে ওনার দেশের জন্য ওনার কিছু করা উচিত। উনি করছেন, অনেক কিছুই করছেন, কিন্তু 16 বছর ওনাকে নানানভাবে নানান ভোগান্তির মধ্যে যেতে হয়েছে। দেশটাকে একদম সুন্দর পরিচ্ছন্ন, একদম দুর্নীতিমুক্ত আমরা চাই ওনার কাছে, কিন্তু ওনাকে সময় দিতে হবে। উনি নোবেল প্রাইজ পাওয়ার সময় যেরকম সবাই প্রাইজ নিয়ে আসে, যেরকম সবাই খুব খুশি, সারা দেশের এখন তো সবারই তো সেই রকম সবারই তো খুব উচ্ছ্বাস। শান্তিতে নোবেল জয়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন ছাড়াও অসংখ্য অ্যাওয়ার্ড আর পুরস্কার তার ঝুলিতে। বিশ্বব্যাপী সম্মানিত এবং অনন্য উচ্চতায় আসীন এই ব্যক্তিত্ব এবার দেশ পরিচালনার দায়িত্ব নেয় উচ্ছ্বসিত চট্টগ্রামের মানুষ। ডক্টর ইউনূস শুধু আমাদের চট্টগ্রাম বাংলাদেশের সম্পদ, উনি পুরো বিশ্বের সম্পদ, উনি পুরো বিশ্বের জন্য অহংকার। উনি আমাদের দেশের জন্য ভালো কিছু করবে এবং এই দায়িত্ব উনি যথাযথ পালন করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের দেশের জন্য ওনার মতো একজন মানুষ এখন আসলেই দরকার ছিল। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপরই আলোচনায় আসে অন্তর্বর্তীকালীন সরকার কি চাইছেন দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। সরকারের কাছে প্রত্যাশাই বা কেমন, দেখে আসি প্রতিবেদনে। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের দিকে তাকিয়ে এখন দেশবাসী। নবগঠিত এই সরকারকে নিয়ে আশায় বুক বেঁধেছে জনগণ। তৃণমূল মানুষের কাছে প্রশ্ন ছিল, নতুন সরকারের কাছে কি প্রত্যাশা তাদের? আমি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন সঠিকভাবে আপনার দেশটাকে যতদিন পর্যন্ত নিয়ে যেতে পারেন, গঠনটা নির্বাচনী পরিবেশ আপনার গঠন করার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা চাই উনি একটা সুন্দর একটা আমাদেরকে বাংলাদেশ গঠন করে দেন, যাতে আমরা আগামীতে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের সব দিক এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব খুলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করলাম। দেশের যত দ্রব্যমূল্য সিন্ডিকেট আছে এগুলো ভেঙে দেবে, দেশের শান্তি শৃঙ্খলা হবে, এটা আমাদের সর্বপ্রথম দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যত তাড়াতাড়ি সম্ভব বাজার সিন্ডিকেটটা ভেঙে দিয়ে জনগণকে একটু স্বস্তি দেয়া। এই গণ অভ্যুত্থানের উপকার শিক্ষার্থীরা। তাদের দৃঢ়তার সামনে মাথা নত করতে হয় শেখ হাসিনা সরকারকে। সেই শিক্ষার্থীরাই তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। আমাদের সরকারের যে অর্গানগুলো আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই অর্গানগুলো যেন সম্পূর্ণ স্বাধীন থাকে। আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যেন নির্ভয়ে ভোট পরিচালনা করতে পারে, নির্বাচন পরিচালনা করতে পারে এবং আমাদের ভোটাধিকার আমরা ফিরে চাই, আমাদের স্বাধীনতা আমরা ফিরে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন আপনার ছাত্র বান্ধব হয়, শিক্ষার জন্য যেন একটা পরিবেশ বান্ধব হয়, সেজন্য হচ্ছে যে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে। স্টুডেন্ট পলিটিক্স আছে, যেসব ছাত্রলীগ, ছাত্রদল, এগুলোকে যাতে হচ্ছে গিয়ে আপনার সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণরূপে স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করা হয়। অবশ্যই সবগুলো ধর্মকে রেসপেক্ট করতে হবে এবং এগুলো যেন প্রতিরোধ করা হয়। এই যে ঝামেলা যারা করছে তাদের যেন বিচার করা হয় যথোপযুক্ত।
দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ চাইছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। সবসময় একটাই চাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে হবে, ব্যবসায়ীরা যেন তার নির্বিঘ্নে তার ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারে। আর দ্বিতীয় হচ্ছে ব্যবসা বান্ধব আমরা একটা সরকার চাচ্ছি। বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক সংকট চলমান, এখানে আসলে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের খুবই প্রয়োজন। উনি দায়িত্ব নিলে অনেক বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবে। নতুন সরকারের হাত ধরেই গঠিত হোক সোনার বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। একজন ক্ষয়হীন বীর মুগ্ধর গল্প শোনাবো আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়ে প্রমাণ করে গেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। নতুন বাংলাদেশের যার যার জায়গা থেকে প্রতিটি মানুষ নিজেকে শুদ্ধ করলে আর সভ্য হলেই মুগ্ধর স্বপ্নগুলো বেঁচে থাকবে বলে প্রত্যাশা করেন তার আপনজনরা। গণ অভ্যুত্থানের বীর মুগ্ধর কথা জানব সহকর্মী ফারহানা ন্যান্সির প্রতিবেদনে। বিশাল এক শূন্যতার মাঝে বারবার প্রতিধ্বনিত হচ্ছে একটি বাক্য, পানি লাগবে পানি। ওই যে সরল হাসিতে শূন্য চেয়ারটাতে বসে হাসছে সে, কি জীবন্ত সাক্ষী হয়ে আছে তার রুমের সব কিছু। গণ অভ্যুত্থানের এই গল্পে চরিত্রের নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে পথে নেমেছিল। বীরের বেশে মানুষের জন্য জীবন দিয়েছে তারুণ্যের প্রতীক মুগ্ধ। রাজনীতির কোনো লেনদেন ছিল না তার সাথে, অথচ আছে শুধু মানবিকতার গল্প। স্লোগান মুখর উত্তাল ক্ষণে কিংবা প্রতিরোধের দিনে সে সারথি হয়েছে সাহসের বাতিঘর হয়ে। একটা সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখেন। ছাত্র জনতার জীবন বলিদানের গল্পে বীর মুগ্ধ উৎসাহ আর অনুপ্রেরণার এক নাম। তারই শূন্য চেয়ারটার পাশে বসা অবিকল দেখতে স্নিগ্ধর ঘুমের মধ্যে স্বপ্নে আসা যাওয়া চলছে ভাইয়ের। হুট করেও আমার পাশের থেকে, আমরা একসাথে ঘুমাচ্ছি, আমার পাশের থেকেও গায়েব হয়ে গেছে, আমি হুট করে ওকে দেখতে পারতেছি না। তো এরকমও স্বপ্ন আমি দেখি। তখন যখন এই দুঃস্বপ্নটা দেখছি আমার সাথে সাথে ঘুম ভেঙে গেছে, উঠে দেখি আসলেই ও আর পাশে নাই। ও আমার শুধুমাত্র ভাই ছিল না, ও বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি উপরে কিছু থাকে সেটা ছিল আমাদের। কত কত স্মৃতি আন্দোলিত করে চলেছে স্নিগ্ধর মস্তিষ্ককে। আমি আর মুগ্ধ যে বের হইতাম, আমরা এমনও গিয়েছে যে আমরা আগের দিন রাতের বেলা প্ল্যান করছি 12টার সময় যে আমরা কালকে সিলেট যাব, পরের দিন সকাল 6টা বাজে উঠে বাইক নিয়ে সিলেটের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমাদের লাইফটা এরকমই ছিল, আমাদের একটা ড্রিম ছিল যে আমরা পুরো বাংলাদেশ বাইক দিয়ে ট্রাভেল করব। স্নিগ্ধর দৃঢ় উচ্চারণে বেঁচে থাকবে মুগ্ধর স্বপ্ন। মুগ্ধর যে আলাদা স্বপ্নগুলো ছিল এগুলো এখন আমার স্বপ্ন। বাবা মা সবসময় তো আমাদেরকে গুলে ফেলতো, স্পেশালি আমার বাবা এসে কখনোই আলাদা করে ডাকতো না যে স্নিগ্ধ অথবা মুগ্ধ, সবসময় ডাকতো স্নিগ্ধ মুগ্ধ। মুগ্ধ যখন এক বৈষম্যহীন বাংলাদেশের আশা নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, ছোট্টবেলার বন্ধুটা আপ্রাণ চেষ্টা করেছিল তাকে বাঁচানোর। যেখানে বসেছিলাম ওই জায়গাটাই তাকাইছি, ওই জায়গাটাতেই মুগ্ধ বসা থেকে জাস্ট পড়ছিল। মুগ্ধ আমার দিকে তাকিয়ে আছে, ওর চোখ খোলা, কপালের মাঝখানে গুলির যে চিহ্নটা সেটা আছে, এটা থেকে রক্ত বের হচ্ছে। সাহসী বীর মুগ্ধ তুখোর ছিলেন, যিনি নিমিষেই মিশে যেতেন সাধারণে। তবে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল মুগ্ধ? একটা ছেলে রাতে ফ্রিল্যান্সিং করতেছে পুরো রাত জেগে, তার ওইখানে ফুললি সাকসেস। সে সকালবেলা ভার্সিটি ক্লাস করতেছে, ওর অ্যাভারেজে সব বায়াররা ছিল হাইলি স্যাটিসফাইড, যে কারণে ওকে 5 স্টার রেটিং দিয়েছিল। আমাদের পক্ষ থেকে যেটা আবেদন থাকবে যে ওর এই যে চিন্তাভাবনা, মানুষ হয়ে মানুষকে সাহায্য করা, নিজেরা সভ্য হওয়া, নিজেরা সভ্যভাবে থাকার যে চিন্তাটা, এটাই যদি মানুষ আমাদের সবার মধ্যে আমরা করে নিতে পারি, সেটা হবে তার জন্য সবচেয়ে বড় সম্মান। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন। এই নতুন বাংলাদেশ যেন মুগ্ধর স্মৃতি ধরে রক্ষা করে মানবিকতার ইতিহাস। মুগ্ধর স্নিগ্ধ হাসি যেন ফুটে ওঠে বাংলার মুখে মুখে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।
ইরান সহ শত্রুদের হামলার শঙ্কায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ভূগর্ভস্থ কক্ষে সংগ্রহ করে রাখা হচ্ছে কয়েক লাখ ব্যাগ রক্ত। প্রস্তুত করা হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো। সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সামরিক বাহিনীও। হুঁশিয়ার, গুপ্ত হত্যার পর থেকেই কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। এরপর থেকেই বেশ আতঙ্কে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রীয় রক্ত সরবরাহ সংস্থা এমডি এর কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন গ্রুপের কয়েক লাখ ব্যাগ রক্ত। আহতদের কাছে সেসব রক্ত পৌঁছে দিতে দেশজুড়ে প্রস্তুত আছে 30,000 স্বেচ্ছাসেবী। আমি রক্ত দিয়েছি। যে কোনো সময় একটা জরুরি অবস্থা তৈরি হতে পারে। আমাদের সেনাদের তো বটেই, সাধারণ নাগরিকদেরও রক্ত প্রয়োজন হতে পারে। প্রস্তুতি নিয়ে রাখা জরুরি। ভূগর্ভস্থ একটি কক্ষে সংগ্রহ করে রাখা হচ্ছে সেগুলো। প্রয়োজনের চেয়ে কয়েক গুণ পুরো দেয়াল, এয়ারলক সিস্টেম ও ব্লাস্ট ডোরের সেই কামরা নাকি কোনোভাবেই ভেদ করতে পারবে না শত্রুপক্ষের কোনো অস্ত্রই। শত্রুপক্ষ রক্তের এই যোগানকে টার্গেট করে হামলা চালাবে তা নিশ্চিত। তাই এত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে সেগুলোকে। কতদিন সে পরিস্থিতি বিরাজ করবে তা আমরা জানি না। অন্তত প্রথম কয়েকদিনের জন্য প্রস্তুত আমরা। দিনে কমপক্ষে 6,000 ব্যাগ রক্ত সাপ্লাইয়ের সক্ষমতা আছে আমাদের। ইরান ও এর প্রক্সিদের হামলার আতঙ্কে দেশটিতে চলছে এমন তোড়জোড়। এরই মধ্যে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। দেশজুড়ে বিভিন্ন কারখানা থেকে সরিয়ে ফেলা হচ্ছে বিস্ফোরক ও অন্যান্য বিপজ্জনক পদার্থ। ঠিকঠাক করা হচ্ছে বম্ব শেল্টার ও পানি সরবরাহ কেন্দ্রগুলো। আরও উন্নত করা হয়েছে দেশব্যাপী সাইরেন ও ব্রডকাস্ট অ্যালার্ট ব্যবস্থা, যাতে সন্দেহজনক কোনো কিছু রাডারে ধরা পড়লে সাথে সাথেই বাসিন্দাদের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা। দেশজুড়ে বিভিন্ন স্থানে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটগুলো প্রস্তুত করা হয়েছে নিরাপত্তা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য। প্রয়োজন হলে সেসব পার্কিংয়ে আশ্রয় নিতে পারবে হাজার হাজার মানুষ। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে আসছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন শিগগিরই দেশটিতে একযোগে হামলা চালাবে ইরান ও তার প্রক্সিরা। তাই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে ইসরায়েলি প্রশাসন। সবাইকে বলতে চাই, সতর্ক থাকুন, কিন্তু প্যানিক করবেন না। প্রতিরোধ এবং আক্রমণ দুটোর জন্যই আমরা প্রস্তুত। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বাসিন্দাদের নতুন কোনো নির্দেশনা না দিলেও স্থানীয় কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার পাশাপাশি নিরাপদ এলাকা কিংবা তার আশপাশেই থাকতে বলা হয়েছে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। প্যারিস অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদকের লড়াইয়ে নামছে স্বাগতিক স্পেন ও ফ্রান্স। শুক্রবার প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। সেমিফাইনালে স্বাগতিক ফ্রান্স 3-1 গোলে মিশরকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। অপর ম্যাচে ইউরোজয়ী স্পেন নাটকীয়ভাবে 2-1 ব্যবধানে মরক্কোকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে জায়গা করে নেয় অলিম্পিক ফুটবলের ফাইনালে। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।